আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা অর্গানিক 0 টু প্রো এর 21 নম্বর ক্লাস করব। তো তোমাদের প্রথমে আমি একটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে 1 থেকে সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে করতে বলেছি। তুমি যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করো, তুমি যদি ভুলেও যাও, কিছু কিছু টপিক ভুলে গেছো মনে করো, ম্যাক্সিমাম টপিকই মনে করো ভুলে গেছো, কোনো সমস্যা নেই। তুমি দেখবা যখন আমরা এমসিকিউ সলভ করবো আবার তুমি রিকল করতে পারছো। তাই মোটামুটি ভালো করে মনে রাখার মতো করে তুমি ক্লাসগুলো করবা, ধারাবাহিকভাবে একবার অন্তত ক্লাসগুলো করবা। খুব ভালো হয় যেগুলো একটু বুঝতে সমস্যা সেটা 2বার করা। এরপরে আমার সাথে যখন এমসিকিউ সলভ করবা, আমার সাথে যখন সিকিউ সলভ করবা, তখন দেখবা সব কিছু মনে পড়ছে এবং ওই জিনিসগুলো তখন তোমার গেঁথে যাবে মনের মধ্যে। এবং তোমার অ্যাডমিশনের জন্য যা এক্সট্রা দরকার হবে সেটার জন্য কিন্তু আমি ক্লাস নিয়ে দিব। তো টেনশনের কোনো কারণ নাই। জৈব যৌগ তোমার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হতে যাচ্ছে সামনেই। তুমি জাস্ট ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো। তো আসো আমরা স্টার্ট করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথার এবং জৈব অ্যাসিড নিয়ে। তো ইথার এবং জৈব অ্যাসিড যে আছে তার মধ্যে প্রথমেই আমরা পড়বো হচ্ছে ইথার নিয়ে। তো ইথারের আমরা অ্যাকচুয়ালি কি পড়বো, ইথারের সম্পর্কে আমরা কি পড়বো সেটা আগে আমি একটু জানাই দিই। ইথার নিয়ে ইথারের প্রথমত একটু পরিচয় পড়ব। ইথারের পরিচয়, কোনটাকে আমরা ইথার বলতেছি। সেকেন্ড জিনিস যেটা পড়ব সেটা হচ্ছে ইথারের প্রস্তুতি। থার্ড জিনিস যেটা পড়ব সেটা হচ্ছে ইথারের বিক্রিয়া, এবং বিক্রিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া, কিভাবে করে পার্থক্য করে বা শনাক্ত করে, শনাক্তকারী বিক্রিয়া। এবং এই সম্পর্কে আমরা লাস্টে কিছু ধর্ম পড়ব। ঠিক আছে, ইথারের কিছু ধর্ম পড়ব। এই হচ্ছে আমাদের কাজ, এগুলো হচ্ছে আমরা ইথারের জন্য পড়ব। তো আমরা শুরু করি। তাহলে ইথারের পরিচয় যদি আমরা বলি, একটু পরিচয় যদি দেই ইথারের ক্ষেত্রে, বলো ইথারের কার্যকরী মূলকটা কি? ইথারের কার্যকরী মূলক হচ্ছে ইথারীয় মূলক, তাই না? এই যে অক্সিজেন দিয়ে এরকম দেখছো না? ওকে, এটার যদি তুমি সাধারণ সংকেত লিখতে চাও তাহলে কিভাবে লিখবা? সাধারণ সংকেত যদি লিখতে চাও তাহলে কিভাবে লিখবা বলো তো? সাধারণ সংকেত তাহলে আর ও আর, এভাবে লিখবা না? আর ও আর এটা লিখবা, বুঝছো? আর ও আর মানে অ্যালকাইল মূলক দুই পাশেই আছে। আচ্ছা, সবচেয়ে ছোট অ্যালকাইল মূলক দিয়ে যদি আমরা লিখি, মনে করো CH3 আছে, ও দিয়ে CH3, এভাবে লেখা যায়। আচ্ছা, তার চেয়ে একটা CH3 দিলাম ও, আরেক পাশে দিলাম CH2CH3, এটা হতে পারে। দুই পাশেই হতে পারে CH3 CH2 ও CH2CH3, এরকম হতে পারে। অথবা আমরা যদি এরকম দিই যে এক পাশে CH3CH2, আরেক পাশে দিলাম CH2CH2CH3। আচ্ছা, এগুলোর নামগুলো কি হবে? এগুলোর নাম, আচ্ছা প্রথমত আমি যদি বলি সাধারণ নাম কি হবে? সাধারণ নাম কি হবে? সাধারণ নাম করার ক্ষেত্রে তুমি দেখো এই পাশে একটা মিথাইল গ্রুপ আছে, এই পাশে মিথাইল গ্রুপ আছে, তাহলে দুইটা মিথাইল, তাই সাধারণ নাম এটার আমরা বলে দিব আমরা ডাই মিথাইল ইথার। ডাই মিথাইল ইথার, দুই পাশেই যেহেতু মিথাইল আছে তাহলে ডাই মিথাইল ইথার এটার নাম। এবার এক পাশে মিথাইল আছে, আরেক পাশে ইথাইল আছে, তাহলে মিথাইল আর হচ্ছে ইথাইল। এইবার আমি চলে যাব অ্যালফাবেটিক অর্ডারে, এম আগে নাকি ই আগে? ইংলিশ অ্যালফাবেটিক অর্ডারে ই আগে, তাহলে মিথাইল আগে আসবে নাকি ইথাইল আগে আসবে? এবার আমরা উচ্চারণ করার ক্ষেত্রে ইথাইল আগে লিখবো। এবার লিখবো আমরা ইথাইল মিথাইল ইথার। মিথাইল ইথাইল ইথার নাকি ইথাইল মিথাইল ইথার? ই যেহেতু অ্যালফাবেটিক অর্ডারে আগে, তার মানে আমরা লিখবো ইথাইল মিথাইল ইথার। বুঝছো? ক্লিয়ার? ওকে, এইবার দেখো এই পাশেও CH2CH3, এই পাশেও CH2CH3। এবার আমরা কি লিখবো? দুই পাশে ইথাইল গ্রুপ আছে, তাই এটার নাম লিখবো কি? ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল ইথার। এটার ক্ষেত্রে বলো কি হবে? এটার ক্ষেত্রে এক পাশে আছে ইথাইল, দুইটা কার্বন মানে ইথাইল, আরেক পাশে আছে তিনটা কার্বন মানে প্রোপাইল। ই আগে নাকি পি আগে?
ই আগে, তাহলে এটাও হবে ইথাইল প্রোপাইল ইথার, ইথাইল প্রোপাইল ইথার। ক্লিয়ার? বুঝছো? তাহলে এই সাধারণ নাম বুঝে গেছো? ক্লিয়ার? এইবার চলে আসো ইউপ্যাক নাম। ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন। অক্সিজেন সহকারে একটুকু নামকরণ করতে হবে। এখানে মনে করো মিথাইলের সাথে অক্সিজেন নিয়ে নিলাম, এটা হয়ে যাবে মিথক্সি, এবং বাকি পার্টে একটা কার্বন আছে তাই মিথেন। দেখো, যদি অসম পরিমাণ কার্বন থাকে তাহলে ছোটটাকে অক্সির সাথে নিতে হবে, ছোটটাকে। তাহলে এখানেও হবে মিথক্সি, আর এখানে দুইটা কার্বন আছে তাই ইথেন। তাহলে এইটার নাম হবে মিথক্সি, এটার নাম হয়ে যাবে ইথেন, যেহেতু দুইটা কার্বন আছে। এখানেও দুই পাশে সমান আছে, তার মানে এই পাশে যদি অক্সিজেনকে সাথে নেই তাহলে হবে ইথক্সি ইথেন। তাহলে এই পাশে হবে ইথক্সি ইথেন, দুই পাশে তো সমান, তাই কোন পাশ থেকে নিব কোনো সমস্যা নেই। বলো এখানে কোন পাশ থেকে নিব অক্সিজেনকে? যে পাশে কম আছে, এই পাশে কম আছে দুইটা কার্বন, তার মানে হবে ইথক্সি প্রোপেন, তার মানে হবে ইথক্সি প্রোপেন। বুঝছো? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার ইউপ্যাক নাম, অ্যালকক্সি অ্যালকেন। এখন কথা হলো এই যে বিষয়টা যে আছে এটা বাদ দিও নামকরণ। তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা পড়াই কিছু সাইক্লিক ইথারের ইপক্সি, তো সেটা তোমাদের একাডেমিকে দরকার হবে না। আমি যে এক্সট্রা যে 20% তোমার একাডেমিকের জন্য অ্যাড করতে হবে সেই ক্লাসে আমি ওটা শিখাই দিব, কোনো প্যারা নাই। তো আসো আমরা এইবার চলে আসি আমাদের এর পরের পার্টে, সেটা হচ্ছে ইথারের প্রস্তুতি। এইবার চলে আসবো ইথারের প্রস্তুতি। আচ্ছা, প্রথমত ইথার প্রধানত কত প্রকারের বিক্রিয়া দেয়? এখানে লিখে ফেলি, ইথার প্রধানত কত প্রকারের প্রস্তুতি আছে? ইথারের প্রস্তুতি প্রধানত হচ্ছে 3 প্রকারের ইথারের প্রস্তুতি। আচ্ছা, প্রস্তুতি মূলত 3 প্রকার। তিনটা জায়গা থেকে আসলে মূলত প্রস্তুত করা হয়, মূলত প্রস্তুতি হচ্ছে 3টা। এক নাম্বার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষ। উইলিয়ামসন ইথার সংশ্লেষ, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে মূলত হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে। ঠিক আছে, বুঝছো? আর 3 নাম্বারটা মূলত হচ্ছে অ্যালকোহলের ঘনীভবন। এটা তোমরা আগেই পড়ছো, অ্যালকোহলের ঘনীভবন, অ্যালকোহলের ঘনীভবন। এই তিনটা মূলত হচ্ছে এর প্রস্তুতি। দেখো কোনটা কি চিনতে পারবা, খুবই ইজি জিনিস, একেবারে চিনতে পারবা, কোনো প্যারা নাই। দেখো প্রথমত 1 নাম্বার উইলিয়ামসন ইথার সংশ্লেষ কি জিনিস? উইলিয়ামসন ইথার সংশ্লেষ জিনিসটা কি? আচ্ছা, প্রথমত তোমাকে আমি যদি কোনো বলি, এই বিক্রিয়াটা কিন্তু অ্যালকোহলের জন্য আমি পড়িয়েছিলাম, ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। দেখো তোমার কাছে আছে মনে করো এই যে অ্যালকোহল, এই অ্যালকোহল আমি এইভাবে করে আগে লিখি, অ্যালকোহল লিখে ফেললাম, এটা মনে করো অ্যালকোহল আছে। এই অ্যালকোহলের সাথে তুমি যদি সোডিয়াম বিক্রিয়া করাও, অ্যালকোহলের সাথে তুমি যদি সোডিয়াম বিক্রিয়া করাও, সোডিয়াম বিক্রিয়া করলে তাহলে সোডিয়াম অ্যালকোক্সাইড উৎপন্ন হবে। অ্যাকচুয়ালি অ্যালকোক্সাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অ্যালকোক্সাইড উৎপন্ন হবে। বুঝছো? এই অ্যালকোক্সাইড যে আছে, এই অ্যালকোক্সাইডের সাথে তুমি যদি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দাও, অ্যালকাইল হ্যালাইড, তাহলে তোমার ইথার উৎপন্ন হবে। তাহলে কি উৎপন্ন হবে? ইথার। এটা দেখো তো বুঝছো কিনা কি বললাম? প্রথমে তুমি যদি অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়া দাও,
তাহলে তোমার সোডিয়াম অ্যালকোক্সাইড উৎপন্ন হবে। এই সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে তুমি অ্যালকাইল হ্যালাইডকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে তোমার ইথার উৎপন্ন হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো কাহিনিটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো তোমার কাছে আছে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে কি করছো জানি, কার বিক্রিয়া দিছো, কার বিক্রিয়া দিছো বলো, সোডিয়ামের। কি উৎপন্ন হয়েছে, সোডিয়াম অ্যালকোক্সাইড, মানে জাস্ট এইচ এর জায়গায় এনে আসছে, আর ও এনে, এটাকে বলি আমরা সোডিয়াম অ্যালকোক্সাইড। সোডিয়াম অ্যালকোক্সাইড উৎপন্ন করছে। এরপরে আমরা কি করব, এইবার কার সাথে বিক্রিয়া দিব, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। কার সাথে বিক্রিয়া দিব বলো, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। তাহলে এই যে সোডিয়াম যে আছে, এই যে হ্যালোজেন যে আছে, এই সোডিয়াম হ্যালাইড তৈরি করবে, আর আর এই সোডিয়ামের জায়গায় আর চলে আসবে, তাহলে হলো কি আর ও আর প্লাস হচ্ছে NX। বুঝছো কি বুঝো নাই, সবাই কি বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো, কাহিনী বুঝছো? এটাকে বলি আমরা উইলিয়ামসন ইথার সংশ্লেষ। আরেকবার বলবো, আচ্ছা ভেঙে ভেঙে বলি। মনে করো প্রথমে আমি একটা এক্সাম্পল দিই। মনে করো তোমার কাছে আছে ইথানল, কি আছে, মনে করো ইথানল আছে, এর সাথে তুমি যদি সোডিয়াম বিক্রিয়া করো, বলো কি হবে, সোডিয়ামের বিক্রিয়া করালে কি উৎপন্ন হবে বলো। আমি কি বলছি, এইচ এর জায়গায় এনে চলে আসবে, CH3 CH2 ONA, CH3 CH2 ONA প্লাস কি হবে বলো তো, হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে। এইবার এই যে অ্যালকোক্সাইড যে আছে, সোডিয়াম অ্যালকোক্সাইড, CH3 CH2 ONA, সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে আমি যদি অ্যালকাইল হ্যালাইড, মনে করো CH3I, মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দিলাম। কিসের বিক্রিয়া দিলাম, মিথাইল আয়োডাইডের বিক্রিয়া দিলাম। বলো তো কি উৎপন্ন হবে, নিজেরা বলো কি উৎপন্ন হবে। এইখানের এই যে এইখানে যে আছে, এইখানে যে আই আছে, এখানে যে NA আছে, NAI বের হয়ে যাবে, N এর জায়গায় তোমার CH3 চলে আসবে। তাহলে কি হবে, CH3 CH2 ও CH3 প্লাস হচ্ছে NAI, তার মানে মিথক্সি ইথেন উৎপন্ন হয়ে গেল। এটাকেই আমরা বলি হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষ। বলো সহজ না কঠিন, জিনিসটা সহজ না কঠিন বলো তো, সহজ না অনেক। মানে তুমি মানে এই বিক্রিয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে এর সাথে সোডিয়ামের বিক্রিয়া দিলে জাস্ট হাইড্রোজেনের জায়গায় সোডিয়ামটা চলে যায়, হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়। এটাও পরীক্ষায় আসে, উদ্দীপকে আসে, উদ্দীপকে মনে রেখো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। উইলিয়ামসন ইথার সংশ্লেষের প্রথম ধাপটা ইম্পর্টেন্ট। ওকে, 2 নাম্বার, 2 নাম্বার। আচ্ছা বলো কি কি বলছিলাম, উইলিয়ামসন ইথার সংশ্লেষ হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার বলছি গ্রিগনার বিকারক থেকে। গ্রিগনার বিকারকের জন্য তুমি অ্যাকচুয়ালি যেটার সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়া দিতে হয় সেটা হচ্ছে তোমার গ্রিগনার বিকারকের সাথে হ্যালোজেনেটেড ইথারের রিয়াকশন দিতে হয়। হ্যালোজেনেটেড ইথার, হ্যালোজেনেটেড ইথারের কি জিনিসটা কি আসলে, হ্যালোজেনেটেড ইথার জিনিসটা কি দেখো, RMgX ও হ্যালোজেনেটেড ইথার থেকে, ওকে, জিনিসটা কি, এটা কি খুব ইম্পর্টেন্ট না, এতটা ইম্পর্টেন্ট না। এটা জাস্ট তোমার মনে রাখতে পারো যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাই তো গ্রিগনার বিকারক। হ্যালোজেনেটেড ইথার মানে, হ্যালোজেনেটেড ইথার মানে এটা হচ্ছে, মনে করো তোমার কাছে এইখানে মনে করো একটা ক্লোরিন আছে, ধরো এখানে একটা ক্লোরিন আছে বা হ্যালোজেন আছে, কার সাথে, ধরো এই জায়গায়, আচ্ছা এখানে আগে বুঝো, একটা ইথার, একটা ইথারীয় মূলক যদি নিই, মনে করো এটা একটা ইথারীয় মূলক আছে, ইথারীয় মূলকের এখানে একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল মূলক দ্বারা রিপ্লেস হয়েছে একটা, এটাকেই বলি আমরা হ্যালোজেনেটেড ইথার। হাইড্রোজেন একটা হ্যালোজেন দ্বারা রিপ্লেস হয়েছে, এটাকে বলি আমরা কি, হ্যালোজেনেটেড ইথার। বুঝতে পারছো? তো এইটার মাধ্যমে তুমি কিন্তু কি করতে পারো বলো তো, তুমি কিন্তু ইথার তৈরি করতে পারো। এটা তো এটা কিভাবে করে তৈরি করতে পারো, এক্সটা তো মাইনাস, আমরা জানি মাইনাস মাইনাসকে রিপ্লেস করে, আমরা জানি এই যে গ্রিগনার বিকারকে আরটা হচ্ছে মাইনাস, এমজিএক্সটা হচ্ছে প্লাস,
তাহলে মাইনাসটা মাইনাসের জায়গায় চলে যাবে, আর এর জায়গায় আরটা এখানে চলে যাবে। তা আরটা যদি এখানে চলে যায় তাহলে কি হয়ে গেল, আর CH2 ও আর, এটা একটা ইথার। তো আর এইদিকে MgX2 এটা বের হয়ে গেল। তো একটা জিনিস দেখো, এইটার মাধ্যমে তোমার কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতর ইথার তুমি পাবা। মানে এখানে উচ্চতর ইথার মানে হচ্ছে যে বেশি কার্বন বিশিষ্ট ইথার পাবা। এখানে যে হ্যালোজেনেটেড ইথার যেটা ছিল সেইটার মধ্যে যতগুলো কার্বন আছে এইখানে আর যুক্ত হয়ে কিন্তু কার্বনের সংখ্যা বাড়াই দিছে। তাহলে উচ্চতর ইথার পাওয়ার কিন্তু এটা একটা সিস্টেম, উচ্চতর ইথার মানে বেশি কার্বন বিশিষ্ট ইথার পাওয়ার সিস্টেম হচ্ছে এটা। তাহলে কি বললাম, এখানে CH3 ও CH3 বা CH3 মানে এক্সাম্পল দেই একটা, তাই না, এক্সাম্পল দিয়ে করাই। মনে করো তোমার কাছে আছে এরকম যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড প্লাস এখানে আছে মনে করো CH2I ও এখানে দিলাম CH3। তাহলে এটা একটা হ্যালোজেনেটেড ইথার, মানে এই ইথারের সাথে বিক্রিয়া করলে তোমার কি উৎপন্ন হবে দেখো, খেয়াল করে দেখো। এইখানে যে CH3 আছে এটা তো মাইনাস, আইটা তো মাইনাস, এই মাইনাস মাইনাসকে রিপ্লেস করবে, এই জায়গায় এটা চলে যাবে, জাস্ট এইটাই। তাহলে CH3 সামনে বসে গেল আই এর জায়গায়, CH3 CH2 ও CH3 হয়ে গেল, বুঝছো। আর কি এই আই এবং MgI যে আছে তার মানে MgI2 এটা তৈরি করবে, বুঝছো, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এইটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার প্রস্তুতি। 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে তোমার অ্যালকোহলের ঘনীভবন। অ্যালকোহলের কি ভবন বলো, ঘনীভবন বিক্রিয়া। দেখো খেয়াল করো, অ্যালকোহলের ঘনীভবন বিক্রিয়া কিভাবে করে হয় বলতো। অ্যালকোহলের ঘনীভবন বিক্রিয়া বিষয়টা হচ্ছে এরকম যে আমরা অ্যালকোহলের সাথে যে সালফিউরিক অ্যাসিড যোগ করতাম, বেশি পরিমাণে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন তৈরি হতো, মনে আছে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু ওইখানে আরেকটা জিনিস আমরা বলছি, যদি বেশি পরিমাণে অ্যালকোহল থাকে তাহলে সেইখানে কিন্তু তোমার ইথার তৈরি হয়। যেমন তোমাকে আমি যদি বলি CH3 CH2OH, এটা কি ইথানল। আর এটা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড তুমি নিয়েছো, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড তুমি নিয়েছো, এখন নেওয়ার পরে তুমি বিক্রিয়া করাচ্ছ। কিন্তু এখানে কথা হচ্ছে তুমি এটা অতিরিক্ত পরিমাণে নিছো, কি অ্যালকোহলকে অতিরিক্ত পরিমাণে নিছো। যদি সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে নিতা তাহলে কি হইতো, তাহলে 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কি উৎপন্ন হইতো বলতো, তাহলে কিন্তু অ্যালকিন উৎপন্ন হইতো, এটা আমরা জানি। কিন্তু যদি অ্যালকোহল বেশি পরিমাণে নেই তাহলে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অ্যাকচুয়ালি এখানে মনে রাখতে হবে যে একটা অ্যালকোহল থেকে যদি পানি বের হয়, দেখো কাহিনীটা বুঝো, একটা অ্যালকোহল থেকে যদি OH আর এখান থেকে H বের হয় তাহলে এখানে CH2 ডাবল বন্ড CH2 মানে অ্যালকিন উৎপন্ন হবে। কিন্তু তোমার যদি দুইটা অ্যালকোহল, 2 অণু অ্যালকোহল যেহেতু বেশি পরিমাণে আছে, তখন সালফিউরিক অ্যাসিড একটা নির্দক, এ পানি বের করে ঠিক আছে, কিন্তু 2 অণু অ্যালকোহল থেকে 1 অণু পানি বের করে, এখান থেকে H এখান থেকে OH, এই দুটো মিলে পানি, আর বাকিটুকু যুক্ত হয়ে যায়। এই জন্য এটা একটা ঘনীভবন বিক্রিয়া। তার মানে CH3 CH2 তারপরে O CH2 CH3, তাহলে কি উৎপন্ন হইল, CH3 CH2 O CH2 CH3, ডাইইথাইল ইথার বা ইথক্সি ইথেন উৎপন্ন হইল। বুঝছো, ক্লিয়ার, ইথক্সি ইথেন উৎপন্ন হয়েছে, বুঝতে পেরেছ, ক্লিয়ার হয়েছ, ক্লিয়ার। এখন খেয়াল করো, খুবই মজার বিষয়, খেয়াল করো যে আমরা এই তিনটা প্রসেসে আমরা কি তৈরি করতে পারি বলতো, ইথার তৈরি করতে পারি। তাহলে ইথারের প্রস্তুতি আমরা 3টা প্রকারে কিন্তু করে ফেলছি, ইথারের প্রস্তুতি 3টাই শেষ। তাহলে আমাদের 2টা পার্ট শেষ হইল না, দেখো তো, ইথারের পরিচয় প্রস্তুতি শেষ। এবার আমরা পড়বো কি বিক্রিয়ার মধ্যেই আবার শনাক্তকারী বিক্রিয়াও চলে আসবে, খুব বেশি পরিমাণে নাই, বুঝতেই পারছো যে
আমাদের ইথারের পড়াশোনা মোটামুটি আমরা শিখেই ফেলছি, কিন্তু কিছু শনাক্তকারী বিক্রিয়াটা একটু ভালো করে পড়তে হবে। তো আসো বিক্রিয়া পড়াই। ইথারের বিক্রিয়া, ইথারের অনেক টাইপের বিক্রিয়া আছে, যদিও তোমাদের বইয়ের জন্য বইয়ে অতটা ইম্পর্টেন্ট কোনো মানে যেগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া সেগুলো শুধু উল্লেখ করা আছে। ইথারে আরও এক্সট্রা বিক্রিয়া থাকে। ইথার সাধারণত খুবই নিষ্ক্রিয়, তাই বিক্রিয়ার পরিমাণ খুবই কম, ওই যে মিথেনের মতো, ওই অ্যালকেনের মতো, তাই না? মানে যেহেতু অক্সিজেনটার দুই পাশে অ্যালকাইল মূলক আছে, আমরা একটু পরে ধর্ম পড়বো যখন, তখন বুঝবা আর কি, এর তেমন বিক্রিয়া সেজন্য নাই। তারপরও কিছু কিছু বিক্রিয়া সে দেয়, একেবারেই যে দেয় না তা না, একেবারেই দেয় না তা না। ইথারের যদি তুমি 1 নাম্বার বিক্রিয়া বলো, 1 নাম্বার বিক্রিয়া যদি বলো, তাহলে তুমি দিবা কার সাথে জানো? দহন বিক্রিয়া দিবা। 1 নাম্বার বিক্রিয়া দহন। 2 নাম্বার বিক্রিয়া কার সাথে দিবা জানো? 2 নাম্বারের বিক্রিয়া দিবা ইথারের জারণ। 3 নাম্বার PCl5 এর সাথে বিক্রিয়া, PCl5 এর এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। কেন? এটাও ইম্পর্টেন্ট, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ এটা হচ্ছে শনাক্তকারী পরীক্ষার, শনাক্তকারী পরীক্ষা হলেই ইম্পর্টেন্ট হয়, বুঝছো? আচ্ছা, এরপরে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, এটাও ইম্পর্টেন্ট। কেন বলো তো? আবার ওই একই কথা, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াও হচ্ছে শনাক্তকারী পরীক্ষা। আচ্ছা, আর লেস ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, যেমন HI এর সাথে বিক্রিয়া শীতল অবস্থায়, আর HI এর সাথে বিক্রিয়া গরম অবস্থায়। তো মোটামুটি এগুলো বিক্রিয়া তোমরা পড়বা, মোটামুটি এই বিক্রিয়াগুলো তোমরা পড়বা। বুঝতেই পারতেছো যেগুলো শনাক্তকারী পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? জারণটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, এটা পরে পড়াচ্ছি জারণ কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন খেয়াল করো, ধর্মের মধ্যে বুঝতে পারবা জারণ কেন ইম্পর্টেন্ট। দহন, এগুলো সব কিছুর দহনে তোমরা তো দেখছো। 1 নাম্বার যদি আমরা দহন বলি, তোমরা একটু বলো তো এর দহন করলে তোমার কমন সেন্স কি বলে, কি হবে? হ্যাঁ, দহন বিক্রিয়ায় কি উৎপন্ন হবে বলো? তোমার 1 নাম্বার হচ্ছে যে ইথার প্লাস অক্সিজেন, এটা তো অক্সিজেনই তো দহন না, কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে বলো? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। সন্দেহ আছে কোনো? এটা মনে করো তোমার কাছে আছে CH3 ও CH3, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া দিছো, কি উৎপন্ন হবে? অক্সিজেনের বিক্রিয়া বলতে দহন করছো অক্সিজেনের, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন যে সমতা করবা, ধরে ধরে সমতা করবা, সমতা না করলেও চলে। সমতার একটা প্রসেস যেটা বলছিলাম, এটা যেহেতু হাইড্রোকার্বন না, ওই প্রসিজিওরে সমতা এটা হবে না, তুমি ধরে ধরে সমতা করবা। যেমন এখানে দেখো, এখানে কার্বন আছে কয়টা? 2টা, তাহলে এখানে 2 কার্বন দিয়ে দাও, ঠিক আছে? এইবার তুমি দেখো হাইড্রোজেন আছে কয়টা? এখানে কি 3 আর 3 6টা, তাহলে এখানে 3 দাও, তাহলে 3 দুগুণে 6টা হয়ে গেল। এখন তুমি অক্সিজেনের হিসাব করো, এখানে কয়টা আছে? 4টা, এখানে কয়টা আছে? 3টা, তাহলে 4 আর 3 7টা। তাহলে এখানে তো অলরেডি একটা অক্সিজেন আছে, তাহলে আমাদের 7টা অক্সিজেন দরকার, তাহলে এখানে 3 দিতে হবে, 3 দিলে তোমার সমতা হয়ে যাবে, বুঝতে পারছো? তো এইভাবে সমতা করা যেতে পারে, সমস্যা নেই, বুঝছো? আরেকটা কমন ভাবে করে এইটারও, যে এইটাতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, তাদেরও একটা কমন বিক্রিয়া সমতাকরণের সিস্টেম আছে। এটা অ্যাডমিশনে আমি শিখাবো, ঠিক আছে? এটা শেখাবো না অ্যাডমিশনের ক্লাসে, এটা নর্মালি যেহেতু দরকার হবে না একাডেমিকে। 2 নম্বর হচ্ছে জারণ। 2 নম্বর হচ্ছে কি? জারণ বিক্রিয়া। বলো, জারণ বিক্রিয়া কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে জারণে? তোমার এই যে এটা কি ইথার, একে তুমি যদি জারণ করো, কি উৎপন্ন হইতে পারে? তোমাদের কি মনে হয়, একটু বলতে পারবা? বলো বলো বলো, কি উৎপন্ন হবে?
আচ্ছা, ইথারের জারণে কি তৈরি হবে বলো? ইথার যে আছে ROR, এটাকে তুমি যদি বাতাসের সংস্পর্শে সূর্যালোকের উপস্থিতিতে যদি জারিত হয়, জারিত হইলে কি উৎপন্ন হয় বলো তো? পারক্সাইড উৎপন্ন হয়। ROOR, এটা পারক্সাইড উৎপন্ন হয়। এটা বিস্ফোরণধর্মী পদার্থ, এটা হচ্ছে পারক্সাইড উৎপন্ন হয়। এটা নিয়ে আমাদের আরো কিছু কথা থাকবে পরবর্তীতে। মানে এখানে এই যে অক্সিজেন আছে ভিতরে, জাস্ট তুমি সমতা করে দিলেই হয়ে যাবে। সমতা করে দিলে তোমাদের এখানে যদি তুমি চিন্তা করো এটা 2টা নিলা, তাহলে এখানে তোমার 2 দ্বিগুণে কত হইলো বলো তো? ওখানে 2 দ্বিগুণে 4, এখানে 2 আর 2 4, হ্যাঁ সব মিলে গেছে। এরকম সমতা করলেও না করলেও সমস্যা নাই। আমি বলছি জৈব যৌগে সমতা করার তেমন প্রয়োজন নাই। এইবার চলে আসো, বলো এই যে বিক্রিয়াগুলোর মধ্যে আমরা এই 2টা দুধ ভাত বিক্রিয়া পড়লাম, এইবার PCl5 এর সাথে বিক্রিয়া, এইটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না? অ্যান্সার হচ্ছে ইম্পর্টেন্ট। PCl5 এর সাথে বিক্রিয়া অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, PCl5 এর সাথে বিক্রিয়া। দেখো কেন ইম্পর্টেন্ট বলো তো? কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে শনাক্তকারী পরীক্ষা। এটা ROR, ঠিক আছে, প্লাস PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার সাথে যদি তুমি বিক্রিয়া দাও তাহলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে, দেখো এইখানে যেটা ঘটবে যে এই আর এগুলো মানে আরটা Cl এর সাথে নিবে। তাহলে যেহেতু আর এর সাথে কি চলে যাবে বলতো? Cl নিবে। যেহেতু এখানে 2টা আর আছে, তাহলে 2টা আর 2টা Cl নিবে, তাই না? 2RCl তৈরি হবে, 2RCl। তাহলে আমাদের কয়টা Cl চলে গেল? 2টা Cl চলে গেল, একটা অক্সিজেন বাকি আছে, আর 3টা Cl বাকি আছে, একটা P বাকি আছে। তাহলে কি তৈরি হবে? POCl3। বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি কাহিনীটা? কাহিনী কি বুঝলা? এখানে মোট ক্লোরিন কয়টা ছিল? 5টা ক্লোরিন ছিল। এই 5টা ক্লোরিনের মধ্যে এই 2টা আর 2টা Cl কে নিছে, মানে RCl 2 মোল RCl তৈরি করছে। তাহলে ক্লোরিন আছে আর কয়টা? 3টা, একটা অক্সিজেন আর একটা P, তাহলে POCl3। বুঝছো? ক্লিয়ার? তার মানে ফসফোনিল ক্লোরাইড তৈরি করলো। এই যে জিনিসটা যে তৈরি হইল, তো এইটা কিভাবে করে মানে শনাক্তকারী বা পার্থক্যকারী বিক্রিয়া হয়? অ্যান্সার হচ্ছে এইটা অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা দিয়ে কি হয় আমি তোমাকে একটু বলি। এই PCl5 এর মাধ্যমে অ্যালকোহল ও ইথারের পার্থক্য করা যায়। অ্যালকোহল ও ইথারের পার্থক্য করা যায় কিভাবে বলো? কিভাবে? তাহলে PCl5 এর সাথে কি অ্যালকোহলের বিক্রিয়া ছিল কি ছিল না? তোমাদের মনে পড়ে? মনে করো এখানে অ্যালকোহল যদি থাকে, PCl5 এর যদি আমি বিক্রিয়া দিই, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম PCl5 এর বিক্রিয়া, মনে পড়ে সেই দিনের কথা? বলো। আর এর সাথে তোমার চলে গেছিল Cl, বুঝছো? আর এর সাথে Cl, তারপরে POCl3 আগের মতোই ছিল, POCl3, কিন্তু এইখানে দেখো একটা H আছে এবং একটা Cl এখনো বাকি আছে। ওখানে 4টা Cl গেছে, আরেকটা Cl বাকি আছে। তাহলে H আর Cl দিয়ে এই Cl তৈরি হয়েছে। তাহলে কি এক্সট্রা আসলো বলো বলো বলো? কি এক্সট্রা আসছে? এখানে HCl এক্সট্রা আসছে। এই Clটাই এই দুইটার মধ্যে পার্থক্য করে। এই Clটাই এই দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করে। অ্যাকচুয়ালি বিষয়টা, HCl কে তুমি যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাও, অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি করে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়, সাদা ধোঁয়া সৃষ্টি হয়। এইখান থেকে আমরা বুঝি এটার মধ্যে অ্যালকোহল ছিল। কিন্তু কিন্তু আমরা যদি বলি ROR প্লাস PCl5, কি ব্যতিক্রম? কি ব্যতিক্রম বলো? কি উৎপন্ন হয় নাই? কি উৎপন্ন হয় নাই? 2RCl প্লাস POCl3, কি উৎপন্ন হয় নাই? নো HCl, HCl উৎপন্ন হয় নাই। যেহেতু HCl উৎপন্ন হয় নাই, এটা দিয়ে আসলে এদের পার্থক্য করা যায়। বুঝছো? অ্যালকোহলে HCl উৎপন্ন হয় আর ইথারে উৎপন্ন হয় না। তো এই ধরনের কোশ্চেন তোমার যখন আসে, সাধারণত এই কোশ্চেনটা দিতে খুব সুবিধা কেন হয়? কারণ এইখানে রিলেট করা যায়। কিভাবে রিলেট করা যায়? তোমরা যখন পড়ছিলা, আমি তোমাদেরকে বলছিলাম যে CnH2n+2O
মানে কার্বন যতগুলো থাকবে তার ডাবলের চেয়ে যদি 2 বেশি পরিমাণ হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকে, এইটা দিয়ে 2টা কার্যকরীমূলক সমাণু হয়। একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। মনে আছে? এই সেই দিনের কথা মনে আছে? এইটা দিয়ে 2টা, আরে আচ্ছা কোথায় লিখে দিই, CnH টুয়াইজেন প্লাস 2O, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের 2টা সমাণু হয়, এটা দিয়ে 2টা সমাণু হয়। একটা হচ্ছে অ্যালকোহল আর একটা কি ইথার। মনে করো তোমাকে বলা হইলো যে C2H6O, তাহলে এটা দিয়ে অ্যালকোহল হতে পারে, ইথারও হইতে পারে। এখন বলা হইলো যে এইটা দিয়ে, এইটাই একটা যৌগ, তোমাকে বলা হইলো এইটাকে PCl5 এর সাথে বিক্রিয়া দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে HCl উৎপন্ন হয়েছে। তখন তুমি কি বলবা? এটা কে এটা? তখন তুমি বলবা এই এ যৌগটা কে? বলো তো এই যৌগটা কে? এই যৌগটা হচ্ছে তোমার অ্যালকোহল নাকি ইথার? এটা অ্যালকোহল হইতে পারে, ইথার হইতে পারে। HCl উৎপন্ন হইলে অ্যালকোহল, HCl উৎপন্ন না হইলে ইথার। যদি বলে HCl উৎপন্ন হয় নাই, তাহলে কি হবে? তাহলে হবে ইথার। বুঝছো কি বুঝো নাই? এভাবে, অথবা এভাবেও দিতে পারে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করলো, সোডিয়ামের সাথে তো ইথারের বিক্রিয়া নাই, তাহলে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তোমার হাইড্রোজেন গ্যাস তৈরি করলো, এটাও বলতে পারে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে অ্যালকোহল। সোডিয়ামের সাথে বিক্রিয়া করে মানে অ্যালকোহলই তো তৈরি করে। মানে তুমি প্রথমে বুঝে নিছো এ হয় অ্যালকোহল নাহলে ইথার, তারপরে PCl5 এর সাথে বিক্রিয়া দিছো, যদি HCl উৎপন্ন করে তাহলে কি? অ্যালকোহল। যদি HCl উৎপন্ন না করে তাহলে ইথার। HCl যে উৎপন্ন হয়েছে এটা কেমনে বুঝি? ওই যে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে। বুঝছো? ক্লিয়ার? ওকে, আমাদের আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। এটাও একটা শনাক্তকারী বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট, সেজন্য শনাক্তকারী বিক্রিয়া হিসাবে তুমি এটা ইউজ করতে পারো। এর আগেরটা বেশি ইম্পর্টেন্ট, কারণ অ্যালকোহল আর ইথারের এই বিষয়টা বেশি আসে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা মানে মজার। মনে করো তোমার কাছে আছে ROR প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। তোমাদের মনে আছে যে সালফিউরিক অ্যাসিড কিভাবে ভাঙে? অ্যালিফেটিকের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড জানি কিভাবে ভাঙে? আমরা জানি H প্লাস এবং SO4H মাইনাস। মনে আছে বিষয়টা? H প্লাস আর SO4H মাইনাস। তো তোমার দেখো, তুমি যদি এইভাবে করে চিন্তা করো যে আমরা যদি OR নেই, ORটা তো মাইনাস, তাহলে Rটা তো প্লাস, তাহলে আর এর সাথে সালফেট যাবে। আর এর সাথে কি যাবে বলো? আর এর সাথে আমাদের সালফেট যাবে, তাহলে আর এর সাথে মানে এই মাইনাস অংশটা যাবে, তাহলে আর এর সাথে মাইনাস অংশটা দিলাম SO4H। আর এই পাশে কি যাবে? মানে আর যেহেতু প্লাস, এটা যেহেতু মাইনাস, প্লাসের সাথে মাইনাস যাবে, আর মাইনাসের সাথে প্লাস যাবে, তার মানে মাইনাসের সাথে প্লাস গেলে কি হবে? অ্যালকোহল হবে। এখন এইটা একটা শনাক্তকারী পরীক্ষা। কেমনে? এখানে কি উৎপন্ন হয়েছে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়েছে বলো তো? অ্যালকোহল উৎপন্ন হয়েছে। তুমি অ্যালকোহল তো তুমি মানে খুব সহজেই চেক করে দেখতে পারবা যে ওখানে অ্যালকোহল আছে কিনা। যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে, তাহলে বুঝবা যে ওইটা ইথার আছে। তুমি এখন বলবে অ্যালকোহল আছে কিনা কেমনে বুঝবো? অ্যালকোহলের প্রসেস তো তুমি জানোই, যে ROH প্লাস কি বলো, তুমি বলে দিলা যে PCl5 এর সাথে বিক্রিয়া দিলা। PCl5 এর সাথে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? বলবা যে RCl প্লাস POCl3 প্লাস HCl উৎপন্ন হবে। HCl উৎপন্ন হয়েছে এটা কিভাবে বুঝবা? আরে চেইন বিক্রিয়ার মতো হচ্ছে না? HCl উৎপন্ন হয়েছে এটা জানি কেমনে বুঝবা? বলো কেমনে জানি বুঝবা HCl উৎপন্ন হয়েছে? সেটা হচ্ছে HCl প্লাস যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দাও তাহলে কি উৎপন্ন হবে? তাহলে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হবে। এটা দেখে বুঝবা এটা হয়েছে। তাহলে কি হইলো? কোথা থেকে কই গেলা বলো? মজার কিন্তু জিনিসটা দেখো, মানে
আমাদের যদি ইথারের শনাক্ত করতে চাই, আমি ইথার শনাক্ত করতে চাই, তো ইথারের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিব, তাহলে আরটা প্লাস ও আরটা হচ্ছে মাইনাস। আর যে প্লাস আছে প্লাসের সাথে এখানকার যে এইচ প্লাস আর SO4 H মাইনাস, এই যে আর প্লাসের সাথে SO4 H মাইনাসের সংযোগ হবে, প্লাস আর মাইনাস। আর আর ও আর মাইনাস যে আছে এটার সাথে H প্লাস, তাহলে এই যে আর ও H, তার মানে অ্যালকোহল। এই অ্যালকোহল যে উৎপন্ন হয়েছে এটা কেমনে বুঝবো? এটা উৎপন্ন, এটা PCl5 এর সাথে বিক্রিয়া দিলে HCl উৎপন্ন হয়। HCl উৎপন্ন হয়েছে কিভাবে বুঝবো? অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলে সাদা ধারা তৈরি করে। তাহলে এই সব জিনিস যদি ঘটে তাহলে আমরা বুঝবো যে ওর মধ্যে কি আছে বলতো, ইথার আছে। ইথার থাকার সিস্টেমটা হচ্ছে ইথারের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকোহল হয়। যদি অ্যালকোহল হয় তাহলে তুমি বুঝবা ওর মধ্যে ইথার আছে। এটা হচ্ছে কথা, এটাই। কিন্তু এটা আমরা এক্সট্রা আমরা বুঝলাম যে এটা তো নিয়ম, আমরা তো জানি যে অ্যালকোহল থাকার প্রসিডিওর কি, এটা আমরা জানি। ওকে, আচ্ছা 5 আর 6 নাম্বার তেমন ইম্পর্টেন্ট না, মনে রাখতে পারো। যদি শীতল HCl শীতল HI এর সাথে বিক্রিয়া, শীতল HI এর সাথে বিক্রিয়া, মনে করো আর ও আর, তাই না, প্লাস হচ্ছে HIটা যদি শীতল থাকে, শীতল থাকলে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে আর এর সাথে একটা নিবে হচ্ছে আই, ও আর এর সাথে একটা নিবে হচ্ছে H, তার মানে অ্যালকোহল এবং অ্যালকাইল মানে হ্যালাইড বা আয়োডাইড তৈরি করবে, অ্যালকাইল আয়োডাইড তৈরি করবে। এখন অনেকেই কোশ্চেন করে যে কে কোনটা অ্যালকোহল বানাবে আর কোনটা আয়োডাইড বানাবে। মনে করো CH3 ও CH2CH3 আছে, প্লাস HI শীতল দিলাম, তাহলে কোন অংশটা আয়োডাইড বানাবে, কোন অংশটা তোমার মানে অ্যালকোহল বানাবে? অ্যান্সার হচ্ছে বড় নল তৈরি হবে। বড় নল মানে অ্যালকোহলটা বড় হবে। এই অ্যালকোহলটা কি হবে বলো তো? অ্যালকোহলটা বড় হবে মানে এইটুক ও এর সাথে যাবে, এইটুক ও এর সাথে গেলে এই জায়গায় আসলে এইটুক যে মাইনাস ওইটার সাথে H প্লাস, মানে এই যে H যে প্লাস এটা যুক্ত হবে, H প্লাস আর OH মাইনাস, যে H প্লাস আর I মাইনাস, তার মানে CH3 এর সাথে আইটা যাবে, মানে ছোটটার সাথে আয়োডাইড যাবে, আর বড়টা অ্যালকোহল তৈরি করবে। বড় নল আমরা বলি হচ্ছে বড় নল তৈরি করবে, সবসময় বড় নল তৈরি করে। বুঝছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে টাইম নষ্ট করার কিছু নাই, কারণ আমরা এবার চলে আসছি লাস্ট বিক্রিয়ায়। এটা হচ্ছে গরম HI এর সাথে বিক্রিয়া। ঠিক আছে, গরম HI এর সাথে বিক্রিয়া কি হবে বলো তো? গরম HI এর সাথে বিক্রিয়া বলতে এটার কাহিনী হচ্ছে যে আরও আর এটার সাথে যদি HI যদি উত্তপ্ত অবস্থায় দেওয়া যায়, উত্তপ্ত, তাহলে দুই পাশেই আয়োডাইড উৎপন্ন হবে। দুই পাশেই আয়োডাইড মানে এইটা 2 অণু আর I এটা উৎপন্ন করবে। বুঝছো? ক্লিয়ার? আর Hটা যাবে, Hটা পানি উৎপন্ন করবে, অক্সিজেনের সাথে পানি উৎপন্ন করবে। এটা মনে রাখো। বুঝছো? ক্লিয়ার? এটা মাথায় রাখবা। উত্তপ্ত করলে সবগুলোই আয়োডাইড উৎপন্ন করবে। এটা একটা আয়োডাইড, এটা ও আয়োডাইড, এবং এর পাশে পানি। তো এই হলো এদের বিক্রিয়া। তাহলে তুমি বলবা যে আমরা কি কি শিখলাম এবং আমরা কোন জায়গায় এখন আসি। আমরা এই জায়গায় আসি, আমরা ইতিমধ্যে বিক্রিয়া শিখে ফেলছি, এবং তার সাথে সাথে আমরা শনাক্তকারী এবং পার্থক্যকারী বিক্রিয়াও একসাথেই শিখে ফেলছি। ঠিক আছে, বিক্রিয়াও একসাথেই শিখে ফেলছি। আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে ধর্ম, মানে এই যে মানে ইয়া যে আছে আমাদের ইথার যে আছে, ইথারের ধর্ম, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা ধর্মের সাথে সাথে একটু সংরক্ষণ সম্পর্কেও জানবো। তো এইটা আমরা দেখি যে খুব কঠিন কিছু না, খুবই ইজি জিনিস। দেখো ইথারের ক্ষেত্রে
আমরা যদি বলি যে ইথার, ইথার কিন্তু নিষ্ক্রিয়, আর ও আর, এটা আমরা জানি। এখানে অ্যালকাইল মূলক আছে, এখানে এই অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা, দাতা গ্রুপ। তো এই জন্য এটা একটা স্থিতিশীল বন্ড তৈরি করে। যেহেতু স্থিতিশীল বন্ধন তৈরি করে, তাই এই বন্ধনটা ভাঙা অনেক কঠিন। বন্ধন শক্তিশালী, বন্ধন যেহেতু শক্তিশালী, তাই এই বন্ধনটা ভাঙা হচ্ছে কঠিন। তাই ইথার সাধারণত নিষ্ক্রিয়, এবং এইটা যে নিষ্ক্রিয়তার জন্য এখানে অ্যাকচুয়ালি কোনো এখানকার যেগুলো হাইড্রোজেন থাকে সেগুলো কোনো হাইড্রোজেন বন্ধনও তৈরি করে না। এই নিষ্ক্রিয়তার জন্য এগুলোকে বিভিন্ন দ্রাবক হিসাবে ইউজ করা হয়, বিভিন্ন বিক্রিয়ায় দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, বুঝছো? ব্যবহার করা হয়। এইটা একটু জেনে রাখো। আরেকটা জিনিস হলো যে তোমার সংরক্ষণের ক্ষেত্রে একটা জিনিস জানো, এখন সংরক্ষণের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে এই ডাইইথাইল ইথার যে আছে, মনে করো ওই যে CH3 CH2 O CH2 CH3 এটা যে আছে, তো এইটাকে তুমি যদি খোলা জায়গায় রেখে দাও, এটা বাতাসের সংস্পর্শে এসে, বাতাস এবং আলোর সংস্পর্শে এসে জারিত হয়। তুমি একটু আগে জারণ বিক্রিয়া কিন্তু পড়ছো, এর কি যেন উৎপন্ন হয় বলো তো? জারিত হয় কি উৎপন্ন হয়? ওই যে এখানে যে এইচ নিউ বা ইউভি দিছিলাম, এটাতে কি উৎপন্ন হয় বলো 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 বলো, কি উৎপন্ন হয়? অ্যান্সার হচ্ছে পারক্সাইড উৎপন্ন হয়। এইটা বিষাক্ত পারক্সাইড উৎপন্ন হয়। বুঝছো? দুইটাও ডাইইথাইল পারক্সাইড, বিষাক্ত ডাইইথাইল পারক্সাইড উৎপন্ন হয়। তাহলে কি করতে হবে? এটা বাতাসের সংস্পর্শে যাতে না আসে, আলোর সংস্পর্শে এসে জারিত না হতে পারে, তাই একে রঙিন বোতলে রাখতে হবে। রঙিন বোতলে মুখ বন্ধ করে রাখতে হবে, বোতলের মুখটা বন্ধ করে রাখতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? রাখতে হবে। আবার একটা জিনিস এটাও বলে রাখি যে পারক্সাইড উৎপন্ন হয়েছে কিনা সেটাও টেস্ট আছে। সেটার জন্য পটাশিয়াম আয়োডাইড যোগ করতে হয় এবং তার সাথে স্টার্চ মানে শর্করা যোগ করতে হয়। এইটার সংস্পর্শে এসে যদি নীল বর্ণ ধারণ করে, তাহলে এর মধ্যে পারক্সাইড অলরেডি আছে। তাহলে মানে পারক্সাইড আছে কিনা এটার একটা, মানে এটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য বলতেছি। এটুক শুধু মনে রাখতে পারো, এমন কিছু না। যদি কোনোদিন এমসিকিউ চলে আসে, কি জিনিস বললাম বলো তো? যে এর মধ্যে পারক্সাইড হইছে কিনা, এই যে বিষাক্ত হয়ে আছে কিনা, এটার জন্য তোমাকে কি করতে হয়? যে পারক্সাইডের উপস্থিতি পরীক্ষা কি করতে হয়? যেটা যে এইটার মধ্যে তোমার আয়োডিন যোগ করতে হয় এবং স্টার্চ যোগ করতে হয়। স্টার্চ যোগ করতে হয়। স্টার যোগ করে যদি নীল বর্ণ ধারণ করে, নীল বর্ণ, তাহলে বুঝবা যে এর মধ্যে পারক্সাইড আছে। বুঝছো? সরি, এটা একবারে আয়োডিন দরকার নাই, মানে এটা পটাশিয়াম আয়োডাইড প্লাস হচ্ছে স্টার্চ। পটাশিয়াম আয়োডাইড যোগ করতে হয় দ্রবণটার মধ্যে এবং স্টার্চ যোগ করতে হয়। পটাশিয়াম আয়োডাইড এবং স্টার্চ যোগ করলে যদি নীল বর্ণ ধারণ করে, তাহলে বুঝবা যে ওর মধ্যে কি আছে, ওর মধ্যে পারক্সাইড উৎপন্ন হয়েছে। এই তো কাহিনী এটুকুই। আর যদি পারক্সাইড উৎপন্ন হয়ে থাকে, তাহলে সাধারণত ফেরাস সালফেট অথবা সোডিয়াম সালফাইড যোগ করে কিন্তু সেটাকে পারক্সাইড মুক্ত করা যায়। ফেরাস সালফেট অথবা সোডিয়াম সালফাইড যুক্ত করে
পারক্সাইড মুক্ত করা যায়। তো এই কয়েকটা ইনফরমেশন জানলেই হবে, এটা অনেক ইনফরমেশন দিয়ে দিছি, এত দরকার হয় না। তোমাকে কি ইম্পর্টেন্ট বলছি, PCl5 ওইটাই আসবে পরীক্ষায়, PCl5 এর বিষয়টাই আসবে। উইলিয়ামসন ইথার সংশ্লেষ পড়লা, তারপরে ঘনীভবনটা পড়লা, এগুলোই বুঝতেই পারতেছো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের ইথার। এবার আমরা পড়বো কি বলতো, এবার পড়বো আমরা জৈব অ্যাসিড।
আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব অর্গানিক 0 টু প্রো এর 22 নম্বর ক্লাস, মানে জৈব অ্যাসিড নিয়ে। জৈব অ্যাসিড থেকে যত টাইপের কোশ্চেন আসে আমরা আজকে সবকিছু সলভ করব। তো তোমরা খুবই ইজিলি এই পার্টটা তোমরা পড়ে ফেলতে পারবা। আসো আমরা শুরু করি। তো জৈব অ্যাসিড, তোমাদেরকে যদি আমি বলি জৈব অ্যাসিড যে আছে এটা কার্যকরী মূলক কি? জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে সেটা হচ্ছে কার্বক্সিল মূলক, মানে COOH, যেটাকে আমরা গাঠনিক সংকেত আকারে লিখতে পারি সি দিয়ে ডাবল বন্ড ও দিয়ে তারপরে OH। এটাই হচ্ছে কার্বক্সিল মূলক। এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে এটা সাধারণ সংকেত কি হবে, এটা সাধারণ সংকেত আমরা কি লিখতে পারবো? এটা সাধারণ সংকেত হবে H অথবা R, COOH। যেমন আমরা HCOH লিখতে পারি, H এর জায়গায় আমরা CH3COH লিখতে পারি, তারপরে CH3CH2COH লিখতে পারি, এরকম করে CH3CH2CH2COOH লিখতে পারি, অথবা CH2 অনেকগুলো দিলাম, মনে করো CH2 দিলাম 6টা, তারপরে COH, এগুলো লিখতে পারি, তাই না? এগুলোর নাম কি হবে? এগুলোর নাম আমরা কি বলবো বলো? এগুলোর নাম কি হবে বলো দেখি? এগুলোর নাম, প্রথমটা হচ্ছে একটা কার্বন যেহেতু আছে, একটা কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম আমরা জানি রুট নেম হয় মিথ, তার মানে মিথ। আর যেহেতু মানে আমাদের সবগুলো যদি আমাদের চিন্তা ভাবনা থাকে যে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হয় মিথেন, লাস্টের ইটা কেটে দিয়ে ওইক অ্যাসিড যোগ করতে হয়, তাহলে মিথানোইক অ্যাসিড, এটা নাম হয়ে যায় মিথানোইক অ্যাসিড। তো এইটা সম্পর্কে আমরা তো নামকরণে কিছুটা শিখছি, এটার নাম হয়ে যাবে মিথানোইক অ্যাসিড। তাহলে এটার নাম যদি মিথানোইক অ্যাসিড হয় তাহলে বলো এটার নাম কি? 2 কার্বন, তার মানে হবে কি? ইথানোইক অ্যাসিড। 3 কার্বন হইলে কি হবে? প্রোপানোইক অ্যাসিড, তাই না? প্রোপানোইক অ্যাসিড। 4 কার্বন হইলে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। আচ্ছা, এখানে আছে মোট কয় কার্বন? 6 আর একে 7, একে 8, 8 হইলে কি হবে? অক্টানোইক অ্যাসিড। বুঝছো? ক্লিয়ার? সবাই পারবা? তাহলে এই, আচ্ছা, এগুলো সবগুলো মনোকার্বক্সিলিক অ্যাসিড, মানে যেখানে COH আছে একটা করে। এরকম ডাইকার্বক্সিলিক অ্যাসিডও কিন্তু অনেকগুলো আছে, যেমন 10টার নাম আমরা অ্যাডমিশনে মুখস্থ করি, তার মধ্যে এখন ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের COH। বলো এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড মানে এটা লিখলে H আছে 2টা, C আছে 2টা, O আছে 4টা, H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো এগুলো কিছু সাধারণ আমাদের অ্যাসিডের নাম। আচ্ছা, এখন জৈব অ্যাসিড যখন আমরা শিখলাম, সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে। জৈব অ্যাসিড থেকে উদ্ভূত 4টা আলাদা আলাদা যৌগ আছে, তো এগুলোকে বলা হয় জৈব অ্যাসিডের জাতক। জৈব অ্যাসিডের জাতক হচ্ছে 4টা, দেখো। জৈব অ্যাসিডের 4টি জাতক, অল টাইম মাথায় রাখতে হবে। জৈব অ্যাসিডের কয়টা জাতক? 4টা জাতক। এক নাম্বার হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে অ্যাসিড হ্যালাইড। 2 নাম্বার অ্যাসিড অ্যানহাইড্রাইড। 3 নাম্বার স্টার। 4 নাম্বার অ্যামাইড। অ্যামাইড বা অ্যাসিড অ্যামাইড, দুইটাই বলা যেতে পারে, অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে? দেখো অ্যাসিড হ্যালাইড, দেখো খেয়াল করো, আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের কথা চিন্তা করি, RC ডাবল বন্ড O দিয়ে OH, এটা না, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই যে কার্বক্সিলিক অ্যাসিড যে আছে এর মধ্যে OH যে পার্টটা আছে, OH এইটা, OH যে পার্টটা আছে, OH
OH যে পার্টটা আছে ওকে, এইটার জায়গায় তোমার যদি এক্স বসে, মনে করো RC, মানে অ্যাকচুয়ালি এটা বলতে কি বোঝাচ্ছি আমরা RCO OH, এই OH এর জায়গায় যদি আমাদের হ্যালোজেন বসে তাহলে সেটাকে বলবো অ্যাসিড হ্যালাইড, মানে RC ডাবল বন্ড O দিয়ে এক্স হ্যালোজেন, অ্যাসিড হ্যালাইড। অর্থাৎ তোমাকে আমি যদি বলি মানে RCOX, এটাই হচ্ছে অ্যাসিড হ্যালাইড, তাই না? যেমন এই যে RCOCl হইতে পারে, ক্লোরাইড দিতে পারো, তাই না? তো অ্যাসিড হ্যালাইড বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইটটা হচ্ছে এরকম, এই জায়গায় অ্যাকচুয়ালি এরকম আর, দেখো ভালো করে খেয়াল করো, C ডাবল বন্ড O, তারপরে একটা O দিয়ে আবার C ডাবল বন্ড O, তারপরে আর, মানে RC ডাবল বন্ড ওটা দুই পাশে রিপিট আছে, মাঝখানে একটা O। এটাকে আমরা এইভাবে করে লিখি, RCOটা দুই পাশে রিপিট আছে, তাই RCO দিয়ে 2 দিও। বুঝতে পারছো? বুঝতে পারছো? যেমন আমরা যদি আর এর জায়গায় CH3 বসাই তাহলে CH3 CO দিয়ে 2O, এটা এটা মানে কি বুঝাবে? এটা জিনিসটা কি আসলে? এটা জিনিসটা হচ্ছে CH3 দিয়ে C ডাবল বন্ড O, এবার O দিয়ে C ডাবল বন্ড O দিয়ে CH3, ঠিক আছে? ওকে, এটাকে বলবো আমরা ইথানোয়িক অ্যানহাইড্রাইট। ওকে, এবার হচ্ছে স্টার। স্টারের মধ্যে কি থাকে, মানে এখানে এটা কি বুঝলা যে RC ডাবল বন্ড ওটা ঠিক আছে, মানে এইটুক জিনিস আসলে অ্যাড হয়েছে, এই যে OH এর জায়গায়, OH এর জায়গাটাতে OC ডাবল বন্ড R, মানে RC ডাবল বন্ড O, মানে RCOO, মানে ডাবল O, RC ডাবল ওটা অ্যাড হয়েছে এই জায়গায়, তাহলে এটা আসলে হয়ে গেছে কি বলতো, অ্যানহাইড্রাইট। স্টারের ক্ষেত্রে কি হয়? স্টারের ক্ষেত্রে যেই জিনিসটা হয় সেটা হলো প্রথমে তোমার আর থাকবে, তারপরে C ডাবল বন্ড O, এ পর্যন্ত তো ফিক্সড, এরপরে জাস্ট OR থাকবে, মানে এই OH এর জায়গায় OR আসবে স্টারে। আমরা এইভাবে করে লিখি, তাই না, যে RCOOR, এটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। এটার এক্সাম্পল কি হতে পারে? এটার এক্সাম্পল হতে পারে CH3 COO CH3, মিথাইল ইথানয়েড। আমরা পরে দেখতেছি, এটা পরে দেখতেছি, সুবিধা হবে তাহলে। অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড কি? এই CO এর জায়গায় যদি NH2 চলে আসে, তার মানে এখানে যদি আমাদের কি চলে আসে বলতো, NH2, তাহলে আমরা যদি বলি RC ডাবল বন্ড O দিয়ে NH2 আসে, অর্থাৎ এরকম RCO NH2, এটাই হচ্ছে অ্যাসিড অ্যামাইড। যেমন CH3 CO NH2, ইথানামাইড। তো এগুলো হচ্ছে অ্যাসিডের 4টি জাতক, ডেরিভেটিভস অফ অ্যাসিড। কয় প্রকারের জাতক বলো তো? অ্যাসিডের কয় প্রকারের জাতক? 4 প্রকারের জাতক। তো এই অ্যাসিডের জাতকগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, যে অ্যাসিডের জাতকগুলো কিভাবে তৈরি হয়, এগুলো জানতে হবে। আমরা পরে দেখতেছি, এগুলো খুব ইজি, খুব ইজিলি তুমি পারবা, এগুলোর তুমি বিক্রিয়াও খুব সহজে পারবা। তুমি দেখবা যে আরে এত সহজ, এতই সহজ দেখবা। আচ্ছা ঠিক আছে, প্রথম যেই জিনিসটা আমরা শিখব, এখানে আমরা কি কি জিনিস শিখবো এটা একটু আমি বলি। তো প্রথমে আমরা শিখব হচ্ছে ধর্ম, অ্যাসিডের ধর্ম 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে অ্যাসিডের প্রস্তুতি, 3 নাম্বার হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া। এগুলোর পরে 4 নাম্বার আমরা জাতকগুলো নিয়ে পড়ব, জাতকগুলোর বিক্রিয়া বা জাতক নিয়ে আমরা পড়ব লাস্টে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টার্গেট। আমাদের টার্গেট কি? এই জিনিসগুলা, প্রথমে ধর্ম, প্রস্তুতি, বিক্রিয়া, তারপরে জাতক সম্পর্কে আলাপ আলোচনা। এখন দেখো, তোমাদের তো অর্গানিক কেমিস্ট্রি পড়াই, অর্গানিকের মধ্যে অ্যারোমেটিক পড়াইছি। অ্যারোমেটিকের মধ্যে একটা জিনিস রেজোনেন্স ছিল, অনেকটা রেজোনেন্সের মতো করে জিনিসটা চিন্তা করো। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কিন্তু রেজোনেন্স আছে, এই যে CO এর মধ্যে একটা রেজোনেন্স আছে। এখানে একটা জিনিস তুমি চিন্তা করো, কেলো এটা, হ্যাঁ এটা জিনিসটা চিন্তা করো, বলো তো
কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার তরিণতা এত বেশি? অক্সিজেনের তরিণতা এত বেশি। তাহলে শেয়ারকৃত ইলেকট্রন কে নেবে? অক্সিজেন নেবে। এটা হবে মাইনাস আর এটা হবে কি? প্লাস। হবে কি হবে না? হবে হবে। এইটা প্লাস হওয়ার ফলে কি করবে দেখো, এ যেহেতু প্লাস হয়ে গেছে, তাহলে আমাদের এইখান থেকে এখানে তো মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে মুক্তজোড় ইলেকট্রন, আর এ তো উপরে উঠে গেছে, তাই এই মুক্তজোড় ইলেকট্রনটা থেকে এ বলবে এখানে যেহেতু প্লাস আছে, ইলেকট্রনগুলো এই পাশে শিফট করবে, তার মানে এই জায়গায় একটা ডাবল বন্ড তৈরি করার চেষ্টা করবে। তাহলে আলটিমেটলি দাঁড়াইলো কি? আমরা যদি একটু দেখি এটার স্ট্রাকচারটা আমরা যদি দেখি একটু, আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম যে সি এর এখানে সিঙ্গেল বন্ড দিয়ে ও দিয়ে মাইনাস, এইটা ডাবল বন্ড হয়ে গেছে যেহেতু এ এখানে চলে আসছে, এখানে মুক্তজোড়ে একটা যেহেতু চলে গেছে এটা হয়ে গেছে প্লাস, আর এখানে আছে এটা। ঠিক আছে, বুঝছো এই অবস্থা? তাহলে বলো তো এইখানে এইটা ডাবল বন্ড কেন তৈরি করলো? ডাবল বন্ড তৈরি করার পিছনে কারণ এখানে প্লাস তৈরি হওয়া। বুঝতে পারছো? এখানে প্লাস তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কার্বন আর অক্সিজেনের তরিণতা অক্সিজেনের বেশি, তাই শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নিছে। তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। এটা যখনই প্লাস হয়েছে এ কি এই জায়গায় ইলেকট্রনটা শিফট করছে। ইলেকট্রন শিফট করলে তো এই প্লাসটা চলে যাবে, আর ওই জায়গায় প্লাসটা তৈরি হলো, এই জায়গায় প্লাসটা তৈরি হলো। এখন অক্সিজেনের উপর প্লাস, এই জিনিসটা তো অনেক আনস্টেবল। যেহেতু আনস্টেবল, সেই জন্য কী করবে, এর পরের ধাপে যেটা হবে যে এই যে বন্ধনটা, এই বন্ধন থেকে ইলেকট্রন দিয়ে দিবে, আর এইচ প্লাসটা মুক্ত হয়ে যাবে। এইচ প্লাস আকারে সে মুক্ত হয়ে যাবে, কোনো ইলেকট্রন নেবে না। ইলেকট্রন না নিয়ে জাস্ট এইচ প্লাস আকারে সে মুক্ত। সে যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? ডাবল বন্ড দিয়ে ও দিয়ে মাইনাস। তাহলে দেখো মানে সিও মাইনাস, আর এখানে থাকলো কি? এখানে থাকলো হচ্ছে প্লাস এইচ প্লাস। তার মানে এটা অ্যাসিডিক ধর্ম প্রকাশ করতেছে। কি ধর্ম প্রকাশ করতেছে বলো তো? অম্লীয় ধর্ম। এইচ প্লাস দান করা মানেই কি ধর্ম? অম্লীয় ধর্ম প্রদর্শন করতেছে। এখন দেখো অম্লীয় ধর্ম কখন বেশি প্রদর্শন করবে? সেটা হচ্ছে যত বেশি এখানে এইচ প্লাস হবে, যত বেশি এই জায়গাটাতে এইচ প্লাস হবে, তত বেশি এই জায়গায় আঘাত করতে যাবে এবং তত বেশি পরিমাণে এটা কি এইচ প্লাসটা মুক্ত হবে। তার মানে এই জায়গায় যত ধনাত্মক চার্জের পরিমাণ বাড়বে তত বেশি অ্যাসিডিক হবে। এই জিনিসটা আমরা মনে রাখবো। এখন খেয়াল করো, যদি আমরা এভাবে চিন্তা করি, আমাদের কাছে আছে মিথানোয়িক অ্যাসিড এবং আমাদের কাছে আছে মনে করো ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আরও একটা দিই, ধরো আমার কাছে আছে প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, এগুলোর মধ্যে কে বেশি অ্যাসিডিক, কে বেশি অম্লীয়? তো কে বেশি অম্লীয় আমরা কিভাবে করে চিন্তা করব? দেখো খেয়াল করো, আমরা জানি অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। আমি তোমাদেরকে শিখাইছি কিভাবে ইলেকট্রন দাতা, মনে আছে তো? ইলেকট্রন দাতা এইভাবে করে আমরা চিন্তা করছিলাম, কিভাবে ইলেকট্রন দাতা চিন্তা করছিলাম, যে কার্বন এই জায়গায় আছে হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন আছে না? তো কার্বন হাইড্রোজেন যে আছে, দেখো এই যে কার্বন হাইড্রোজেনের মধ্যে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার তরিণতা তো বেশি? কার্বনের। তাহলে শেয়ারকৃত ইলেকট্রন কার দিকে যাবে বলো? শেয়ারকৃত ইলেকট্রন কার্বনের দিকে যাবে। এটাও কার্বনের দিকে গেল, এখানেও কার্বনের দিকে গেল, তাহলে 3 পাশ থেকে কার্বনের দিকে ইলেকট্রন আসতেছে। তাই একটা যে ফাঁকা আছে এদিক দিয়ে ইলেকট্রনগুলো বের করে দিবে। তাই আমরা বলি অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। শিকল যত বড় হয় তত ভালো দাতা হয়। তাহলে এখানে দেখো যে এই জায়গায় যে CH3 আছে, এই জায়গাতে পজিটিভ তৈরি হয়েছিল, এই জায়গাতে যত বেশি পজিটিভ তৈরি হবে তত, মানে এই যে পজিটিভ যে তৈরি হবে তত ভালো অ্যাসিড ধর্ম দিবে, কারণ তত তাড়াতাড়ি এইচ প্লাসটা দিয়ে দিবে। এখন খেয়াল করো যে এই যে পজিটিভটা আছে আর এইখানে যে পজিটিভ আছে, এইখানে অ্যালকাইলমূলক যে আছে এই ইলেকট্রন দাতা, এই পজিটিভটা কি একটু কমাই দিবে না? কারণ ইলেকট্রন যদি যায় তাহলে পজিটিভটা কি, ইলেকট্রন তো নেগেটিভ, পজিটিভটা একটু কমে যাবে। এই জায়গার ক্ষেত্রে কি আরও বড় শিকল থেকে ইলেকট্রন আসতেছে, তার মানে আরও কমে যাবে। তার মানে এর প্লাসের পরিমাণ যত কমবে, এখানে তো অতটা কমবে না, কারণ কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তরঙ্গতা কার বেশি? হাইড্রোজেনের বেশি। তাহলে মানে এই পাশে তো মানে কমতেছে না। এখন চেক করে দেখো, তার মানে এ যতটা অ্যাসিডিক হবে তার চেয়ে কম অ্যাসিডিক হবে। কেন কম অ্যাসিডিক হবে? কারণ প্লাসের পরিমাণ কমে গেছে, কারণ ইলেকট্রন দান করতেছে, তো ইলেকট্রন দিলে কি হবে? প্লাসটা নিউট্রালাইজ হয়ে যাবে। এ আরও কম অ্যাসিডিক হবে, কারণ কি?
আরো আরো কি হচ্ছে, তোমার ইলেকট্রন দিচ্ছে, প্লাসের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলো সবার চেয়ে আরো দাদা আছে। কে দাদা? কোন দাদা আছে? অ্যান্সার হচ্ছে তোমাদের যদি এরকম থাকে কখনো COH আছে, এইখানে আছে মনে করো Cl দিয়ে, মনে করো Cl দিল, মনে করো Cl দিল। এইবার চিন্তা করো যে কার্বন আর ক্লোরিনের মধ্যে কার তরুণতা বেশি? ক্লোরিনের। কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের সবগুলো কার্বন থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এখন একটা যে হাত আছে, এই হাত দিয়ে কি কার্বনের ভিতরে প্রবেশ করবে? তাহলে এইটা আগে থেকে প্লাস ছিল, এটা প্লাসের পরিমাণ আরো বেড়ে যাবে। তার মানে তুমি চিন্তা করো, এখানে যদি একটা ক্লোরিন থাকে, এখানে যদি তোমার কি হয় দেখো, এইখানে যদি তোমার একটা ক্লোরিন থাকতো, সেইটা যতটা অম্লধর্ম প্রকাশ করতো, সেটা এদের সবার চেয়ে বেশি। কেন? কারণ এখন প্লাসের পরিমাণ আরো বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ এইখান থেকে ইলেকট্রন তো এইদিকে প্রবেশ করা শুরু করবে। কারণ এইদিকে এই যে ইলেকট্রন, কার্বন আর ক্লোরিনের মধ্যে তরিণতা কার বেশি? ক্লোরিনের বেশি, তাই এদিকে, তার মানে এই পাশে প্রবেশ করা শুরু করবে। এইটার চেয়েও বেশি কে হবে বলো? এটার চেয়েও বেশি কে হবে বলতে পারবা? বলো বলো বলো, কে হবে এটার চেয়েও বেশি? এটার চেয়েও বেশি অম্লীয় ধর্ম কার হবে? যদি দুইটা ক্লোরিন থাকে, সি এর সাথে এখানে Cl দিলাম, এখানেও Cl দিলাম, এক পাশে H আছে মনে করো, আর এখানে দিলাম C ডাবল বন্ড O দিয়ে OH। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আরো বেশি হবে, কারণ দুইটা ক্লোরিন আরো বেশি পরিমাণ, এই যে এদিকে চাপবে, এদিকে আসবে, তার মানে এদিকে আরো বেশি পরিমাণ ইলেকট্রন ঘনত্ব এদিকে শিফট করবে, তার মানে এটা আরো বেশি পরিমাণ প্লাস হবে। এরপরে আরো বেশি হবে কখন বলো? আরো বেশি হবে কখন? যখন আরো 3টা ক্লোরিন থাকবে। আচ্ছা, তোমরা আমাকে এইবার একটা কোশ্চেন বলো, কোশ্চেনের অ্যান্সার বলো। ক্লোরিন থাকলে বেশি হবে নাকি ব্রোমিন থাকলে বেশি হবে? অ্যান্সার হচ্ছে ক্লোরিন থাকলে, কারণ ক্লোরিনের তরিণতা বেশি ব্রোমিনের চেয়ে। আমি যদি বলি ফ্লোরিন থাকলে আরো বেশি হবে। তার মানে এই ক্ষেত্রে এই ক্লোরিন যে আছে, এই ক্লোরিনের জায়গায় তুমি যদি ফ্লোরিন নাও, আরো বেশি অ্যাসিডিক হবে, কারণ আরো বেশি জোরে টানবে এই পাশে ইলেকট্রন। ইজ গ্রেটার দেন ফ্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, এরকম আর কি বিষয়টা। বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই জিনিসটা আমরা মনে রাখবো। এইটা নিয়ে তোমার কিন্তু কোশ্চেন আসে। দেখো, কোন অ্যাসিড বেশি তীব্র? এখানে দিছে ইথানোয়িক অ্যাসিড, এখানে দিছে প্রোপানোয়িক অ্যাসিড, এটা দিছে বিউটানোয়িক অ্যাসিড, এটা দিছে মিথানোয়িক অ্যাসিড। কোনটা? এরকম অ্যাসিডের মধ্যে আমরা জানি HCOH, এইটার চেয়ে CH3COH কি কম তীব্র। কেন? এই CH3 হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ হওয়ার ফলে এর প্লাসের পরিমাণটা কি কমায় দেয়, আর এরা হচ্ছে তোমার বাড়ায় দেয়। এই যে আমরা যে এতক্ষণ থেকে পড়লাম, এগুলো কি করে? কি হলো এটা? কোন জায়গায় যাচ্ছি? এই যে এটা বলো, এরা কি করে? এইখান থেকে যেহেতু ইলেকট্রন চলে যাচ্ছে, প্লাসের পরিমাণ এরা বাড়াই দিচ্ছে, এইটা আরো বাড়াই দিচ্ছে, এটা আরো বাড়াই দিচ্ছে, এখানে আরো বাড়াই দিচ্ছে। ফ্লোরিন হলে আরো বাড়াই দিবে, যত বাড়াই দিবে প্লাসের পরিমাণ তত ভালো অ্যাসিড ধর্ম প্রকাশ করবে। তার মানে আমরা বলতে পারি যে মিথানোয়িক অ্যাসিড হচ্ছে সবচেয়ে তীব্র, ইথানোয়িক, বিউটানোয়িক, প্রোপানোয়িক যেটাই আসুক তার চেয়ে। কিন্তু আমরা যখন ক্লোরো আনবো, এগুলার চেয়ে বেশি, ক্লোরো, ব্রোমো, আয়রো আনবো, এগুলার চেয়ে বেশি হবে। কিন্তু ফ্লোরো নিলে সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে। তাহলে আমাদের এইটা নিয়ে এমসিকিউ যে আসছে, এখানে কোনো ক্লোরোফ্লোরোর বিষয় নাই, এখানে জাস্ট মিথানোয়িক অ্যাসিড আছে। এর চেয়ে আমরা যদি ক্রমটা বলি, মিথানোয়িক অ্যাসিড ইজ লেস, এটা কি লিখলাম? মিথানোয়িক অ্যাসিড হচ্ছে বেশি তীব্র, ইজ গ্রেটার দেন ইথানোয়িক অ্যাসিড, ইজ গ্রেটার দেন প্রোপানোয়িক অ্যাসিড। বুঝছো কি? ক্লিয়ার? ইজ গ্রেটার দেন বিউটানোয়িক অ্যাসিড। তাহলে অ্যাসিডের তীব্রতার ক্রম এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে। বুঝছো? পারবা বলো, কোন অ্যাসিডটি সবচেয়ে বেশি তীব্র? এবার অ্যান্সার দাও। ফ্লোরো দেওয়া আছে, ব্রোমো দেওয়া আছে, এটা ক্লোরো হইতো, ক্লোরো দেওয়া আছে, হ্যাঁ ক্লোরো ব্রোমো। আচ্ছা, ক্লোরোর এটা হয় নাই যদিও, যাই হোক,
এগুলোর মধ্যে কোনটা বেশি তীব্র হবে বলো? ফ্লোরোটা। ফ্লোরোটা বেশি তীব্র, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে প্রথমত বিষয়টা হচ্ছে এটা তোমাকে জানতে হবে, কোন অ্যাসিড বেশি তীব্র। এইবার চলে আসো আমাদের প্রস্তুতিতে, জৈব অ্যাসিডের প্রস্তুতি। বলো প্রস্তুতি কিভাবে করবা? জৈব অ্যাসিডের প্রস্তুতি তোমরা কিন্তু শিখছো, জৈব অ্যাসিডের প্রস্তুতি ইতিমধ্যে শিখছো না? শিখছো কিন্তু, দেখো কোথা থেকে প্রস্তুত করবা। আচ্ছা, অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারবা না? অ্যালকোহলে জারণ করে, অ্যালকোহলের জারণ পারবা? তারপরে অ্যালডিহাইড বা কিটোনের জারণ পারবা? এগুলো কি পড়া শেষ না? কিটোনের জারণ। আচ্ছা, 3 নাম্বার যদি আমরা বলি সায়ানাইড থেকে পারা যাবে? 4 নাম্বার যদি আমরা আসি গ্রিগনার বিকারকের মাধ্যমে, মনে পড়ে কি দিলে গ্রিগনার বিকারকের সাথে এটা হয়? এর মাধ্যমে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি আমি তোমাকে। যতগুলা জৈব অ্যাসিডের জাতক আছে তার মধ্যে 4টার মধ্যে একটাতে তো অ্যামাইড আছে। অ্যামাইডের বিজারণ করলে কি পাওয়া যায়? আমরা অ্যামিনে পড়ছি, যে কোনো নাইট্রোজেনযুক্ত জিনিসের বিজারণেই অ্যামিন পাওয়া যায়। তাহলে অ্যামাইড বাদে আর বাকি যে 3টা আছে, এই 3টার সাথেই তুমি যদি পানি যোগ করো, মানে অ্যামাইড সহকারে